ধূমপান, মদ্যপান বা যে কোনো রকমের ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। উক্ত গল্পে কিছু ক্ষেত্রে নৃশংসতা, ভয়াবহতা এছাড়াও শারীরিক বা মানসিক বিকারের উল্লেখ থাকতে পারে, তাই গল্পটি কিছু ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য উপযুক্ত। দারোগার ডায়েরি শ্রোতাদের কাছে অনুরোধ, গল্পের ঘটনা বিবেক দিয়ে বিচার করবেন। গল্পের স্বাদ সম্পূর্ণরূপে উপভোগ করার জন্য হেডফোন কিংবা ইয়ারফোনের ব্যবহার প্রস্তাবিত। শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? দারোগার ডায়েরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এখানে দারোগা সমরেশ রায়ের জীবনের বিচিত্র রোমাঞ্চকর ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। দারোগা সমরেশ রায় কনস্টেবল হালদার তথা অন্যান্য চরিত্রকে আপনারা এতটা ভালোবাসা ও সহযোগিতা দেখিয়েছেন, তাতে আমরা সত্যি আপ্লুত। আজ আপনাদের জন্য দারোগার ডায়েরি নিয়ে এসেছে আরেকজন তুখোর দারোগার অভিনব ইনভেস্টিগেশন স্টোরি, যার সুচারু বুদ্ধি আর দুঃসাহসিক মনোভাব তার চরিত্রের দৃঢ়তার পরিচয় বহন করে। লেখিকা মৌ রুইদাসের কলমে এই বীরাঙ্গনার কাহিনী আশা করি আপনাদের বেশ ভালোই লাগবে। তাহলে বিনা বাক্য ব্যয়ে শুরু করা যাক। শুনতে থাকুন লেখিকা মৌ রুইদাসের কলমে দারোগা নীলাঞ্জনা সরকার সিরিজের প্রথম গল্প। আষাঢ় মাসের এক বৃষ্টিস্নাত সকালে চারপাশের শীতল আবহাওয়ার মধ্যেও মিত্রবাড়ির পরিবেশটা বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। বয়স 25-এর যুবক সোমনাথ মিত্র এই বাড়ির বড় ছেলে। মেজাজ ঠিক রাখতে না পেরে সামনে থাকা টেবিলের ওপর প্রবল করাঘাত করে তিনি বললেন, অনেক হয়েছে বাবা, আর না। প্রতিবার কিছু হলেই ওষুধ সম্পত্তি ভাগ করে দাও আর সম্পত্তি ভাগ করে দাও। দিন দিন এক কথা শুনতে আর ভালো লাগে না। ঝামেলা একেবারেই চুকে যাবে। সম্পত্তি করে মাথা খারাপ করে দেয়। বাবা, তুমি এবার যা কিছু আছে সব ভাগ করে দাও তো। হ্যাঁ, তাহলে তোর ভালো হয়, তাই না? সম্পত্তির ভাগ তো তোর সব থেকে বেশি দরকার। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? না, সব বুঝি আমি। তুই বাবার সামনে এক আর বাবার পিছনে আর এক। তোর তো দুটো রূপ রে, তোকে আমি খুব ভালো করে চিনি। এই একদম বাজে কথা বলবি না। নিজের দোষ আমার ঘাড়ে একদম দিবি না। তোকে বলতে হবে না আমি কেমন, সেটা বাবা ভালো করেই জানে। তুই নিজেকে দেখ। হ্যাঁ, সেটা তো দেখবই, তোকে সেটা বলে দিতে হবে না। বাবা ওকে চুপ করতে বলো। হ্যাঁ, ছোট বলে তুই সবসময় আমাকে চুপ করাতে কেন বলিস? তুই নিজে চুপ কর। বাবা ও কিন্তু এবার বাড়াবাড়ি করছে। হ্যাঁ, সে তো মনেই হবে। তুই আমার বাড়াবাড়ি কি দেখেছিস বলতো? এখনো কোনো কিছু করিনি আমি, অনেক কিছু বাকি আছে। এই তোরা থামলি, এই তোদের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। এর থেকে সন্তান না থাকলে মনে হয় ভালো হতো। এবার একটা কথাও বলবি না তোরা, চুপ কর দুজনে, নইলে দুজনকেই বাড়ি থেকে বের করে দেব। 50 ঊর্ধ্ব প্রৌঢ় রঘুনাথবাবু শেষ কথাটা বলে কাশিটা ধরে রাখতে পারলেন না। তার মুখে এমন কথা শুনে দুই ভাই কোনো কথা বলল না। বড় ভাই সোমনাথ রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেল, আর ছোট ভাই সৌরেন্দ্রনাথ চুপচাপ নিজের ঘরে চলে গেল। মাঝে মাঝে দুই ছেলের এমন ঝগড়া দেখে রঘুনাথবাবু বেশ অশান্ত হয়ে ওঠেন। কিছুতে এই দুই ভাইকে আর বোঝানো যায় না। রঘুনাথবাবুর স্ত্রী মারা গেছেন আজ থেকে 7 বছর আগে। তারপর দুই ছেলে নিয়েই ওনার সংসার। কিন্তু দুই ছেলের সম্পর্ক দেখে আদা কাঁচকলাও বোধ করি লজ্জা পেয়ে যাবে। তাদের মধ্যে একটুও মিল নেই। রঘুনাথবাবু মাঝে মাঝে ভাবেন, কোনো দিনই কি একটু শান্তি পাবেন না? আজ এই নিয়ে ঝগড়া তো কাল ওই নিয়ে। ঝগড়া হলে যেন দুই ভাই একে অপরকে চিনতেই পারে না, যেন মনে হয় দুজনেই দুজনের চরম শত্রু। রঘুনাথবাবু এই নিয়ে সারাক্ষণ বেশ চিন্তায় থাকেন, কোনো কাজে মন দিতে পারেন না। চিন্তায় চিন্তায়
তার শরীরটা ভেঙে যাওয়ার জোগাড়। সোমনাথ বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো, বিকেল গড়িয়ে সন্ধে হতে যাচ্ছে। রঘুনাথবাবু যতই বলুন যে তার চিন্তা হচ্ছে না, কিন্তু চিন্তা তিনি নিশ্চিত করছেন। বেশ কয়েকবার তিনি সোমনাথকে ফোন করেছেন। প্রথমে কয়েকবার ফোন না তুললেও পরে ফোন তুলে বলেছেন, আমার জন্য চিন্তা করতে হবে না, তুমি বরং তোমার ছোট ছেলেকে দেখে রাখো। ও তো তোমার একমাত্র বংশের প্রদীপ, আমাকে না দেখলেও চলবে, আমি আমার নিজের খেয়াল রাখতে পারবো, আমি আর ছোট নেই। কথাগুলো বলেই সোমনাথ ফোন রেখে দিয়েছিল। রঘুনাথবাবু একটি কথাও বলার সুযোগ পাননি। রাতও হয়েছে অনেকটা। যতই ঝগড়া হোক, প্রতিবার রাতের বেলায় সোমনাথ বাড়ি ফিরে আসত। কিন্তু আজ কি হলো? রঘুনাথবাবু অনেকবার ফোন করলেন সোমনাথকে, কয়েকবার রিং হয়ে নিজে থেকেই কেটে গেল। রাত 11টার পর শরীরটা আর ধরে রাখতে পারলেন না তিনি। তার উপর মানসিক বিষাদ অবশিষ্ট জীবনশক্তিকেও যেন শুষে নিচ্ছে। চিন্তায় চিন্তায় কখন রঘুনাথবাবু ঘুমিয়ে পড়েছেন সেটা তিনি নিজেই বুঝতে পারেননি। খুব সকালে রঘুনাথবাবুর ঘুমটা ভেঙে যায়। একবার বড় ছেলের ঘরের সামনে গিয়ে দেখেন ঘর বাইরে থেকে বন্ধ, অর্থাৎ সে ফেরেনি। মনটা কেমন কু ডেকে ওঠে। তাড়াহুড়ো করে ছোট ছেলে সৌরেন্দ্রনাথের ঘরে ঢোকেন তিনি। কাল রাতে সৌরেন্দ্রনাথও ঘরে ছিল না। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে সে কথা সৌরেন্দ্রনাথ বলেই গিয়েছিল। এটা মাঝে মাঝেই করে সে। ভোররাতে বাড়ি ফিরে নিজের ঘরে ঘুমিয়েছে। তখন তার নাসিকা গর্জনের সঙ্গে সঙ্গে মৃদু মাদকের একটা গন্ধ, যা রঘুনাথবাবুর নাককেও ধাক্কা মেরেছে। ব্যাপারটাকে উপেক্ষা করে তিনি ছোট ছেলেকে ঘুম থেকে তোলেন। কাঁচা ঘুমের আমেজ কাটিয়ে ঘোলাটে চোখে তাকায়। কিন্তু বাবার চোখে মুখে চিন্তা দেখে সৌরেন্দ্রনাথের তন্দ্রা হঠাৎ যেন কেটে যায়। ধর্মর করে উঠে বসে সে বলে উঠল, কি হয়েছে বাবা? কাল সারা রাত সোমনাথ বাড়ি ফেরেনি। তাতে কি হয়েছে, চলে আসবে। কিন্তু এমন তো কোনো দিন করে না, তাই চিনতে হচ্ছে। তুই একবার দেখ না, ফোনটাও তুলছে না। বাবার কথা শুনে সৌরেন্দ্রনাথ বলে উঠল, আমি আবার কেন? একেই তো দাদা আমাকে দেখতে পায় না, আমার ভালো লাগে না। একটু শুতে দাও তো। চিন্তা করো না, আর একটু অপেক্ষা করো, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই বলে সৌরেন্দ্রনাথ মাথার বালিশটা ঘরের কাছে টেনে নিয়ে আর একটু আয়েশ করে শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা সকাল 10টা পেরোনোর পরেও সোমনাথের কোনো খবর পাওয়া গেল না। রঘুনাথবাবুর রীতিমতো ভয় করতে শুরু করল। ইতিমধ্যে বেশ কয়েকবার ফোন করেছেন। কাল সারা রাত ফোনটা খোলা থাকলেও আজ আর ফোন অন নেই, সুইচ অফ বলছে। এরপর রঘুনাথবাবুর চিন্তা আরও বেশি হতে থাকল। বেলা 11টার সময় রঘুনাথবাবু তার ছোট ছেলে সৌরেন্দ্রনাথকে বলে উঠল, সৌরেন্দ্র, অনেক বেলা হয়ে গেছে, কিন্তু এখনও তোর দাদার কোনো খবর নাই রে। আমি বলি কি, একবার তুই ওর বন্ধুদের একটু ফোন করে দেখ না যে তোর দাদা কোথায় আছে। আমার খুব চিন্তা হচ্ছে যে। বাবাকে এত চিন্তা করতে দেখে সৌরেন্দ্রনাথ আর কিছু বলল না। তার কাছে সোমনাথের বন্ধুর যতগুলো নাম্বার ছিল তাদের প্রত্যেককে ফোন করতে লাগলো। আর সবাই বলল তারা কেউ সোমনাথের ব্যাপারে কিছু জানেই না। ঘটনায় সৌরেন্দ্রনাথও বেশ অবাক হল। সৌরেন্দ্রনাথ তার বাবাকে সে কথাও বলল। ছেলের কথা শুনে রঘুনাথবাবুও সত্যিই ভীষণ চিন্তায় ভেঙে পড়লেন। কি করবে ঠিক বুঝে উঠতে পারলেন না।
সৌরেন্দ্র, একবার আশেপাশে সব জায়গা একটু দেখে এলে ভালো করতিস। একটু দেখে আয় না বাবা। দাদার জন্য এত ঝক্কি পোহাতে হবে ভেবে কেমন একটা অস্বস্তি অনুভব করতে লাগলো সৌরেন্দ্রনাথ। কিন্তু যেতে ইচ্ছে না করলেও বাবার কথা ফেলতে না পেরে আশেপাশে ও পাড়ার মোড়ের দোকানগুলোতে দাদার খোঁজখবর করতে বেরিয়ে গেল। বেশ অনেকটা ঘোরাঘুরির পর যখন সোমনাথের কোনো খবর পাওয়া গেল না, তখন সৌরেন্দ্রনাথ বাড়ি ফিরে আসলো। রঘুনাথবাবুকে সব ঘটনা খুলে বললে তিনি একেবারে কান্নায় ভেঙে পড়লেন। বাবার কান্না দেখে সৌরেন্দ্রনাথ বলে উঠল, বাবা, এতটা চিন্তা করো না, দাদা হয়তো কোথাও গেছে, চলে আসবে। এতটা ভেঙে পড়ো না, শরীরটা খারাপ করবে তোমার। তাহলে ফোনটা কেন বন্ধ আছে? হ্যাঁ, হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য বন্ধ হয়ে গেছে। বা এমনও তো হতে পারে যেখানে দাদা আছে সেখানে একদম নেটওয়ার্ক নেই, তাই এমন বলছে। আমার ঠিক লাগছে না, বলছে একবার পুলিশে জানালে ভালো হতো না? পুলিশের কথা শুনে সৌরেন্দ্রনাথ বলে উঠল, আচ্ছা বেশ, ঠিক আছে, আজকের দিনটা অপেক্ষা করো, তারপর দেখছি কি করা যায়। যদিও কাল দাদা কোনো খবর না পাওয়া যায় তখন থানায় যাব। সেদিনটাও চিন্তায় চিন্তায় কাটল রঘুনাথবাবুর। বারে বারে সোমনাথের ফোনে ফোন করতে লাগলো, কিন্তু ফোনটা যথারীতি সুইচ অফ আসছে। এইভাবে দুশ্চিন্তাতেই সেই দিনটা কেটে গেল। পরের দিন সকাল হতেই রঘুনাথবাবু এবং সৌরেন্দ্রনাথ এলাকার পুলিশ স্টেশনে গেল আর গিয়ে সব কথা বলল। সব শুনে দারোগা নীলাঞ্জনা সরকার বলে উঠলেন, তা কবে থেকে সোমনাথ বাড়ি ফেরেনি? আজ নিয়ে 2 দিন হয়ে গেল। 25 তারিখে ঝগড়া হয় 2 ভাইয়ের মধ্যে, তারপরে সোমনাথ বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে 25 তারিখে সোমনাথের ফোন অন ছিল, একবার ফোন রিসিভও করেছিল আর বলেছিল বাড়ি আসছি, কিন্তু আসেনি। আর তারপর থেকে কোনো খবরও পাওয়া যায়নি। আজ 27 তারিখ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সোমনাথের কোনো খবর আমরা পাইনি। 25 তারিখে সারা রাত ফোন অন থাকলেও 26 তারিখ মানে গতকাল থেকে আর সোমনাথের ফোন অন নেই। যতবারই ফোন করছি ততবারই সুইচ অফ বলছে। তা কি নিয়ে ঝগড়া হয়েছিল? ঝগড়ার কথা শুনে সৌরেন্দ্রনাথ বলে উঠল, ও সেরকম কিছু না, মাঝে মাঝে আমাদের মধ্যে ঝগড়া হয়। তা কি নিয়ে মাঝে মাঝে ঝগড়া হয় সেটাই তো জিজ্ঞাসা করছি। 2 ভাইয়ের ছোটোখাটো নানা বিষয় নিয়ে ঝগড়া হতো। সেই ঝগড়ার কোনো মাথা মুন্ডু থাকে না, কিন্তু যখনই ঝগড়া হয় তখনই সম্পত্তি নিয়ে ঝগড়া হয়। সেদিনও সম্পত্তি নিয়েই ঝগড়া হচ্ছিল। আচ্ছা, তারপর? রোজকার মতন সোমনাথ যেটা করে সেটাই করেছিল। মানে তারপর সোমনাথ বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি ভেবেছিলাম একটু পরে চলে আসবে, কিন্তু আর আসেনি। আচ্ছা, বুঝলাম। সেদিন রাতে আপনি কোথায় ছিলেন রঘুনাথবাবু? আমি বাড়িতেই ছিলাম। আর ছোট ছেলে, সে কোথায় ছিল? ও তো বন্ধুদের সাথে বাইরে ঘুরতে গিয়েছিল। অবাক করা ঘটনা, এদিকে দাদা বাড়ি ফেরেনি আর ওদিকে ছোট ভাই ঘুরতে চলে গেল। কি সৌরেন্দ্রনাথ, আপনি দাদাকে খুনটা করেননি তো? ভাবলেন একেবারেই দুনিয়া থেকে সরিয়ে দিলে সব সম্পত্তি আপনার হয়ে যাবে। দারোগার কথা শুনে সৌরেন্দ্রনাথ রেগে গিয়ে বলে উঠল, কি যা তা বলছেন, যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। ভালোভাবে কথা বলুন, আপনাকে যেটুকু বলা হয়েছে সেটুকু করুন। দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি দাদাকে খুঁজিয়ে এনে দিন। এর থেকে বেশি আপনাকে কিছু করার দরকার নেই। সৌরেন্দ্রনাথের সব কথা শুনে দারোগা নীলাঞ্জনা সরকার বেশ কড়া গলায় বলে উঠলেন, চুপ করুন আপনি, আমার সাথে বেশি জোর গলায় কথা বলবেন না, না হলে কর্মরত পুলিশের সাথে বাজে ব্যবহার করার জন্য লকআপে ভরে দেবো। তখন দেখব গলার জোর কোথায় যায়। আর আপনাকে বোঝাতে হবে না আমার কাজের সম্বন্ধে, আমি আমার কাজটা খুব ভালোভাবে বুঝি। আজকালকার দিনে ভাই ভাইকে চেনে না, সম্পত্তির জন্য কত মানুষকে খুন করে দিচ্ছে। নিজের ছেলে বাবাকে খুন করে দিতে পারে, আর ভাইয়ের কথা বলছে। এখন সব থেকে সন্দেহের তালিকায় তো আপনিই আছেন, তাই খুব সাবধান। কি যা তা বলছেন, এখন তোমার মনে হচ্ছে এখানে আসাটাই আমার উচিত হয়নি। হ্যাঁ, উচিত হয়েছে কি হয়নি সেটা আমরা বুঝবো।
তার আগে আমি যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখুন আপনারা দুজনেই। শহর থেকে বাইরে এখন কোথাও যাবেন না, আর কনস্টেবল বিকাশের কাছে সোমনাথের এক কপি ছবি আর ওর নাম্বারটা দিয়ে যাবেন। আর তার সাথে আপনার রঘুনাথবাবু আর আপনার সৌরেন্দ্রনাথ, আপনাকে বলছি আপনার ফোন নাম্বারটাও দিয়ে যাবেন, সাথে বাড়ির ঠিকানাটাও। দারোগা নীলাঞ্জনা সরকারের কথা মতো রঘুনাথবাবু সোমনাথের এক কপি ছবি আর ফোন নম্বরটা কনস্টেবল বিকাশ মজুমদারের কাছে দিয়ে আসলো। সাথে রঘুনাথবাবু আর সৌরেন্দ্রনাথের ফোন নম্বর এবং বাড়ির ঠিকানাও দিয়ে গেল। রঘুনাথবাবু চলে যাওয়ার পর বিকাশকে দারোগা নীলাঞ্জনা সরকার তার কেবিনে ডেকে পাঠালো। বিকাশ কেবিনে এলে নীলাঞ্জনা ম্যাডাম বলে উঠলেন, বিকাশ, একটা মিসিং কেস এসেছে। তোমার কাছে নিশ্চয়ই ফোন নাম্বার আর ছবিটা দিয়ে গেছে। এক কাজ করো, ছবিটা আশেপাশের কয়েকটা থানায় পাঠিয়ে দাও, আর তার সাথে ফোনের লোকেশান বের করো। 25 তারিখ সকাল থেকেই ফোনের লোকেশান বের করে আমার কাছে নিয়ে আসবে। তারপর আমি বলছি কি করতে হবে। সাথে রঘুনাথবাবু আর ওনার ছোট ছেলে সৌরেন্দ্রনাথের ফোনের লোকেশানও বের করবে। বিশেষ করে ছোট ছেলেটাকে নজরে রাখুন, মালটা একটু বেশি কথা বলে। ঠিক আছে ম্যাডাম, দুপুরের মধ্যে আমি ফোন লোকেশনটা বের করে ফেলবো। এই বলে বিকাশ নীলাঞ্জনা ম্যাডামের কেবিন থেকে চলে গেল। দুপুর নাগাদ বিকাশ আবার নীলাঞ্জনা ম্যাডামের কেবিনের বাইরে নক করে বলে উঠল, ম্যাডাম আসবো? হ্যাঁ, ভেতরে আসো। এই নিন ম্যাডাম সোমনাথবাবুর ফোনের লোকেশন, আর এই যে কল হিস্ট্রি। সঙ্গে রঘুনাথবাবু আর ওনার ছোট ছেলে সৌরেন্দ্রনাথ মিত্র, ওনাদের ফোনের লোকেশনও আছে, একটু দেখে নিন। কাগজটা হাতে নিয়ে দারোগা নীলাঞ্জনা খুব ভালো করে দেখলেন। তারপর বলে উঠলেন, রঘুনাথবাবুর ফোনের লোকেশান লাস্ট 2 দিন বাড়িতেই বলছে, আর ছোট ছেলের ফোনের লোকেশান 25 তারিখের সকাল থেকে বাড়িতে থাকলেও রাতে পার্ক স্ট্রিটের এলাকায় দেখাচ্ছে। হ্যাঁ ম্যাডাম, উনি বলেছিলেন ওই দিন রাতে বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করতে বেরিয়েছিলেন, ওই পার্ক স্ট্রিট এরিয়ার দিকে একটা রেস্টুরেন্টে গেছিলেন। একবার খোঁজ নিয়ে দেখো সত্যি বলছে কি না। নিয়েছি ম্যাডাম, এই ব্যাপারটা ঠিকই আছে। ওনারা ওই 4-5 জন বন্ধু মিলে একটা রেস্তোরাঁ কাম বারে গিয়েছিলেন। প্রায় ভোর অবধি ওই পার্টি চলেছিল, এক বন্ধুর ব্যাচেলার পার্টি ছিল। তাই সারা রাত ওই আর কি মজ মস্তি বন্ধুরা যেরকম করে। ভোরের দিকে সৌরেন্দ্রনাথ বাড়ি ফিরে এসেছিলেন। আচ্ছা, আর সকালে সোমনাথের ফোনের লোকেশান ঘরেই দেখাচ্ছে সকাল 11টার দিকে সে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর একটা নাম্বার থেকে ফোন এসেছে। বিকাশ, একবার এই নাম্বারটাতে ফোন করে দেখো তো কার নাম্বার। ম্যাডাম, আমি আসলে অলরেডি করে দেখে নিয়েছি। বাহ, ভেরি গুড। কার নাম্বার? ওটা একটা লটারির দোকানের নাম্বার। লটারি দোকানের নাম্বার? লটারি দোকানের লোক সোমনাথকে কেন ফোন করেছিল? আসলে ম্যাডাম, সোমনাথবাবু কয়েকদিন আগে একটা লটারির টিকিট কিনেছিলেন, যার লাকি ড্রতে উনি প্রায় 1 কোটি টাকা জিতেছিলেন। আর সেই খবরটা দিতেই লটারির দোকানের লোক ওনাকে ফোন করেছিল। তবে এই খবরটা ম্যাডাম আমি সোর্স লাগিয়ে জেনেছি, লটারির দোকানের লোক কিছু আমাকে বলেইনি। টাকার অঙ্কটা শুনে কিছুক্ষণের জন্য দারোগা নীলাঞ্জনা সরকারের কপালে একটা পুরু রেখা দেখা দিল। মহিলা পুলিশ হলেও এমনিতে তার চোখে মুখে একটা আগুন আছে। তার উপর কপালের মাঝ বরাবর কাটা দাগটা তার মুখে একটা শীতল নির্মমতার ছাপ ফেলে। সেই কারণেই হয়তো তার চোখের দিকে তাকিয়ে বাঘা বাঘা অপরাধীও ভেজা বেড়াল হয়ে যায়। সময় নষ্ট না করে গাড়ি নিয়ে নীলাঞ্জনা সরকার আর বিকাশ বেরিয়ে গেল লটারির দোকানের উদ্দেশ্যে। 20 মিনিট পর সেই লটারির দোকানে এসে উপস্থিত হলো তারা। তখন দোকান খোলাই ছিল, তাই তাদের অপেক্ষা করতে হয়নি। বিকাশ লটারির দোকানের লোকটাকে জিজ্ঞাসা করল, এদিকে শোন, এই লটারির দোকানটা তোর? হ্যাঁ হ্যাঁ, মানে স্যার আমারই। কেন, কি হয়েছে স্যার? কিছু কি অসুবিধা?
তা তোর কতদিনের দোকান? অনেক দিন হলো। কি নাম তোর? আসলে স্যার আমার নাম চিন্টু মাইতি। আচ্ছা, দেখ এই লোকটাকে চিনিস? সোমনাথের ছবি দেখে লটারির দোকানের চিন্টু বলে উঠল, হ্যাঁ স্যার, চিনব না কেন, চিনি তো, আমার দোকানে রেগুলার কাস্টমার। কোথায় থাকে জানিস? কোথায় থাকে সেটা ঠিক জানি না, তবে আমি যতদূর জানি ছেলেটা আমাদের পাশের পাড়াতেই থাকে। এই কেন, কি হয়েছে স্যার, কোনো গণ্ডগোল? 25 তারিখে তুই এই ছেলেটাকে ফোন করেছিলি? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম। কেন? আসলে এই ছেলেটা আমার টিকিট থেকে 1 কোটি টাকা জিতেছিল, আর সেটার খবর দিতেই ওকে সেদিন ফোন করেছিলাম। তারপর ছেলেটি এসেছিল? হ্যাঁ ম্যাডাম, এসেছিল। কখন এসেছিল? ওই দুপুর 12টার দিকে। 12টার দিকে? আচ্ছা, ও একা এসেছিল? হ্যাঁ স্যার, একা এসেছিল। আর টাকাটা কি তখনই দিয়ে দিয়েছিলি? না ম্যাডাম, এত টাকা আমি কোথায় পাবো? তাহলে কি করলি? আসলে প্রথম পুরস্কার তো, অনেক টাকাও, তাই সেদিন আর দোকান খুলিনি। দোকান বন্ধ করে ছেলেটাকে নিয়ে আমাদের এই বড় অফিসে গিয়েছিলাম। তখন ওর সাথে কেউ ছিল? হ্যাঁ স্যার, ছিল। কে ছিল? সেটা তো জানি না, তবে ওদের কথা শুনে বুঝেছি ওরা বন্ধু। তারপর টাকা নিয়ে কোথায় গেল? অফিস থেকে সব টাকা নিতে, কাগজে সাইন করতে ওই বেলা 3টে বেজে যায়। তারপর টাকা নিয়ে তারা চলে যায়। এরপর আমি আর কিছু জানি না। তারপর ওই ছেলেটা আর আসেনি? না স্যার, তারপর আর আসেনি। আচ্ছা ঠিক আছে, চল আমাদের সাথে, সেই ছেলেটার ছবি আঁকতে সাহায্য করবি। তারপর চিন্টুকে নিয়ে থানায় আসা হলো। চিন্টুর বর্ণনা অনুযায়ী একটা স্কেচ তৈরি করা হয়। ছবিটা আঁকা হলে চিন্টুকে ছবিটা দেখিয়ে জিজ্ঞাসা করা হলো, দেখ তো এই ছেলেটা কি না? ছবিটা ভালো করে দেখে নিয়ে চিন্টু বলে উঠল, হ্যাঁ ম্যাডাম, এই ছেলেটাই ছিল। আচ্ছা ঠিক আছে, তুই এবার বাড়ি যা, দরকার পড়লে আবার ডাকবো, তখন আসবি কিন্তু। ঠিক আছে ম্যাডাম, আসবো। শোন, আর একটা কথা, শহর ছেড়ে এখন কোথাও যাবি না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ স্যার, কোথাও যাব না। এরপর চিন্টু চলে গেল। ছবিটা সঙ্গে নিয়ে দারোগা নীলাঞ্জনা সরকার আর বিকাশ বেরিয়ে পড়ল রঘুনাথ বাবুর বাড়ির উদ্দেশ্যে। পুলিশ জিপটা যে বাড়ির সামনে এসে দাঁড়ালো সেটা বেশ পুরনো একখানা দোতলা বাড়ি। সামনের প্রকাণ্ড গেটটা খুলে ভেতরের দিকে কিছুটা বাগান, যদিও অযত্নে বেড়ে ওঠা ঝোপঝাড়ে চারিদিকটা ভরে আছে। বাড়িটার অবস্থাও তথৈবচ। খসে আসা পুলিশ তারা এবং জায়গায় জায়গায় উঠে যাওয়া রং দেখে বোঝার উপায় নেই যে একসময় এই বাড়িটা বেশ জনপ্রিয় জমিদার বাড়ি ছিল। বাড়ির অবস্থা দেখে কনস্টেবল বিকাশ নিজেকে সামলাতে পারল না, তার মুখ ফসকে বেরিয়ে আসলো, আরে শাবাশ ম্যাডাম, এ বাড়ি দেখে তো মনে হচ্ছে এককালে জমিদারির বিরাট রমরমা ছিল। ওই দেখুন, ওই দিকটা দেখুন, আরে শাবাশ। এই প্রপার্টির মূল্য কত হবে? অনেক হবে বলুন। কয়েক কোটি তো হবেই। বিকাশ, এই সম্পত্তির লাফরা করতে গিয়ে এই ভাইয়ে ভাইয়ে ঝামেলা হতে পারে নাকি? এরম কেস তো হামেশাই হচ্ছে। যা বলেছেন ম্যাডাম, এই যা সম্পত্তি, এর অর্ধেকের জন্য খুনোখুনি হয়ে যাচ্ছে। আর সেই ছাড়ো, ভেতরে যাওয়া যাক, চলো। বাইরের ঘরে অর্থাৎ বৈঠকখানায় বসে রঘুনাথবাবু বললেন, ম্যাডাম, এই বাড়িটা আমার 3 পুরুষের আগের তৈরি করেছিলেন নৃপেন্দ্রনাথ মিত্র। উনি ওই সময়ের ব্যারিস্টার ছিলেন। তখন জমিদারির ব্যাপারটাই আলাদা ছিল। শুনেছিলাম ব্রিটিশ গভর্নর হেস্টিংস সাহেব নিজে একবার এই বাড়িতে এসেছিলেন, কিন্তু সেসব এখন অতীত।
কেন? অতীত কেন? এত বড় সম্পত্তির মালিকানা আপনার হাতে, এটা কম কথা নাকি? এখন আমাদের অবস্থা খুব একটা ভালো নয় ম্যাডাম, তবে হ্যাঁ, থাকার মধ্যে এ বাড়িটুকুই আছে। থাক, সেসব থাক। সোমনাথের খোঁজ পাওয়া গেল ম্যাডাম? নীলাঞ্জনা ম্যাডামের চোখের ইশারায় বিকাশ রঘুনাথবাবুর দিকে এগিয়ে গেলেন। একটা ছবি তাকে দেখিয়ে বললেন, এই ছবিটা একবার দেখুন তো, চিনতে পারছেন? বৃথা প্রচেষ্টা। ছবিটা ভালো করে দেখে রঘুনাথবাবু চিনতে পারলেন না। কিন্তু তখন সেই ছবিটা দেখে সৌরেন্দ্রনাথ বলে উঠল, হ্যাঁ, আমি দেখেছি ছেলেটাকে দাদার সাথে বেশ কয়েকবার, তবে একে আমি চিনি না। আমার দাদার ব্যাপারে তেমন কোনো আগ্রহ না থাকার জন্য কোনোদিনও জিজ্ঞাসাও করিনি। ছেলেটার কোথায় বাড়ি জানেন? না ম্যাডাম, জানি না। আচ্ছা, ঠিক আছে। আর একটা খবর দেওয়ার আছে। সেটা হলো, রঘুনাথবাবু, আপনার বড় ছেলে 25 তারিখ সকালে 1 কোটি টাকার লটারি জিতেছিল, আর সেই টাকা সে তুলেও নিয়েছে। আপনারা কি সেই ব্যাপারে কিছু জানেন? লটারির কথা শুনে বাবা ছেলে দুজনেই আকাশ থেকে পড়ল। আর রঘুনাথবাবু বলে উঠলেন, কি বলছেন আপনি? আমরা কেউ এই ব্যাপারে কিছুই জানি না। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা যাচ্ছি। কোনো খবর পেলে আমরা আপনাদের জানাবো। এই বলে তারা চলে যেতেই রঘুনাথবাবুর ছোট ছেলে সৌরেন্দ্রনাথ বলে উঠল, দেখেছো বাবা, দাদার কাণ্ড দেখো। আমার তো মনে হয় দাদা টাকা নিয়ে কোথাও চলে গেছে। বাড়িতে নিয়ে এলে যদি ভাগ দিতে হয়, তার জন্য চলে গেছে। একবার বাড়ি ফিরে আসুক, তারপর আমি এর হেস্তনেস্ত করবই। এখানে আমরা চিন্তায় চিন্তায় মরছি, আর উনি না জানি কোথায় আছে সেখানে মস্তি করা হচ্ছে। সঙ্গে আবার বন্ধুটাকে নিয়ে গেছে। ছোট ছেলের কথা শুনে রঘুনাথবাবু কিছুই বলতে পারল না। আর কী বা বলবেন? এটা তো হতেই পারে। তবে সোমনাথের থেকে তিনি এটা আশা করেননি। ওদিকে চিন্টুর কথা অনুযায়ী থানায় বসে আঁকা ছবিটা আশেপাশের সকল থানায় পাঠানো হলো। এছাড়াও পুলিশের গুপ্ত খুচররাও নিজেদের কাজে লেগে পড়ল। পুলিশি গুপ্তচর মারফত খবরটা হাতে আসতে 2 দিন সময় লেগে গেল। রাজারহাট এলাকায় বেশ কিছু বিচ্ছিন্ন বস্তি রয়েছে। তারই মধ্যে একটা বস্তির কাছে কাগজে আঁকা সেই ছবিটার হদিশ পাওয়া গেছে। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের একটা টিম বেরিয়ে পড়ল তাকে ধরার উদ্দেশ্যে। রাজারহাটের অখ্যাত বস্তির নোংরা গলিটি বেশ নির্জন। কয়েক ঘর নিম্নবিত্ত পরিবারের বাসস্থান। এছাড়াও এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গুন্ডা গোছের কয়েকটা লোকের জটলা। তাদের মধ্যেই কয়েকজন দেখিয়ে দিল একটা একতলা ঘর। বাইরের দেওয়ালটা কাঁচা ইটের তৈরি, তার উপর একটা প্রান্তের ইট খসে গিয়ে গর্তের সৃষ্টি করেছে। বেশ জরাজীর্ণ অবস্থা। বাইরের একটা নোংরা ফটকে লেখা আছে কালীতলা ক্লাব। সামনের দরজাটা টিনের। দরজায় টোকা দেওয়ার প্রয়োজন পড়ল না, আগে থেকেই খোলা আছে। ভেতরে ঢুকতেই দেখা গেল কিছু লোক বসে তাস পেটাচ্ছে। পুলিশ দেখে সবাই একটু নড়ে চড়ে বসল। তাদের মধ্যে ছেলেটিও ছিল, হুবহু কাগজে আঁকা মুখ। অর্থাৎ হাতে নাতে সেই ছেলেটি ধরা পড়ল। তৎক্ষণাৎ পুলিশ জিপে তাকে থানায় নিয়ে আসা হলো। প্রাথমিক তদন্তে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারল ছেলেটির নাম বিপিন দেবনাথ। বয়স আনুমানিক 25 বছর, অর্থাৎ সোমনাথের সমবয়সী। নীলাঞ্জনা সরকারের ইন্টারোগেশন করার পদ্ধতি বরাবরই একটু কড়া। সঙ্গে ছিল কনস্টেবল বিকাশ। জিজ্ঞাসাবাদের সময় বিকাশ ছেলেটিকে সোমনাথের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করল, এনাকে চেনো? সোমনাথের ছবি দেখে বিপিন বলে উঠল, হ্যাঁ স্যার, চিনি চিনি, আমার বন্ধু। এত বড় বাড়ির ছেলে তোমার বন্ধু? বাবা, ভালো। কেন স্যার, হতে পারে না? যাই হোক, শোনো, 25 তারিখ সকালে কোথায় ছিলে? কেন স্যার, এখানেই ছিলাম। এখানে বলতে কোথায়? এখানে বলতে স্যার, আমি বাড়িতে ছিলাম। আচ্ছা, বাড়ি কোথায়? রাজারহাটে। আচ্ছা বেশ,
তা সোমনাথ মিত্র যে নিখোঁজ সে কথা তুমি জানো তো? হ্যাঁ স্যার, জানি। আচ্ছা, তাহলে 25 তারিখ সকালে সোমনাথের সাথে তোমাকে দেখা গিয়েছে। সোমনাথ 1 কোটি টাকার লটারি জিতেছে, সেই খবর নিশ্চয়ই জানো। আগে হ্যাঁ ম্যাডাম, জানি জানি। তুমি গিয়েছিলে ওর সাথে টাকা আনতে? হ্যাঁ ম্যাডাম, আমি গিয়েছিলাম। সোমনাথ তোমাকে ফোন করেছিল? হ্যাঁ, সোমনাথ ফোন করেছিল। হঠাৎ বাড়ির লোককে বাদ দিয়ে তোমাকে ফোন করলো, টাকার ব্যাপারে সব বলল। আসলে ম্যাডাম, ওর ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক তেমন না, আর ওর বাবাকে জানায়নি, কারণ সোমনাথের ধারণা ছিল বাবাকে জানালে সেটা ভাই শুনবে, তার জন্যই প্রথমে ব্যাপারটা বলেনি। তবে আমার ধারণা ছিল পরে বলবে, কিন্তু তারপর আমি কিছুই জানি না। তোমরা একসাথে কতক্ষণ ছিলে লটারির হেড অফিসে টাকাটা তুলতে? তোমার সাথেই তো সোমনাথ গেছিল সেদিন, তাই না? হ্যাঁ স্যার, আমার সাথেই গিয়েছিল, আর দুপুর 3টে নাগাদ আমরা একসাথেই ছিলাম। তারপর আমি বাড়ি চলে আসি। তারপর সোমনাথ কোথায় গেছে, কখন গেছে, সেসব আমি জানি না। আমি যতদূর জানতাম সোমনাথ বাড়ি যাবে, আর সেটাই আমাকে জানিয়েছিল। তারপর সোমনাথ আর তোমাকে ফোন করেনি? না ম্যাডাম, আমাকে আর ফোন টোন করেনি। তুমি আর ফোন করনি? না, আমিও আর ফোন করিনি। আমি একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম সেই জন্য। কিন্তু পরের দিন আমি বাড়ি ফিরে এসে বেলার দিকে একবারও নাম্বারে ফোন করেছিলাম, কিন্তু ফোনটা অফ বলছিল, তাই আর করিনি। কি কাজে ব্যস্ত হয়েছিলে? না না স্যার, এমনি স্যার, এমনি। আমার একটা ছোট দোকান আছে, দোকানের জিনিস আনতে আমি বাইরে গিয়েছিলাম। পরের দিন আমি যখন বাড়ি ফিরে আসি তখন সোমনাথের ফোনে ফোন করেছিলাম, কিন্তু তখনও কিছুই আমি জানতাম না। পরে ওর ব্যাপারে খোঁজ নিলে আমি জানতে পারি সোমনাথকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সোমনাথ যে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে সে কথা তার বাড়ির লোককে বলেনি কেন? আসলে ম্যাডাম, আমি একটু ভয়ে ছিলাম, কারণ শেষবারের মতো আমার সাথেই সোমনাথের দেখা হয়েছিল। আমি কোনো ঝামেলায় জড়াতে চাইনি, তাই বলিনি। আর যদি একবার ভেবেছিলাম ওর বাড়ির লোককে বলবো, কিন্তু তারপর ভাবলাম যদি এসব বলার জন্য ওর বাড়ির লোক শেষে আমাকেই সন্দেহ করে, সেই জন্যই আমি কাউকে বলিনি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, পরে দরকার হলে আবার ডেকে নেব। আর তোমার ফোন নাম্বারটা আর বাড়ির অ্যাড্রেসটা এই কাগজে লিখে দিয়ে যাও। আচ্ছা আচ্ছা ম্যাডাম। এই বলে বিপিন চলে গেল। 1 সপ্তাহ কেটে গেল। মিত্রবাড়ির বড় ছেলে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। পুলিশি গুপ্তচররাও সবাই ফেল মেরে গেল। শহর থেকে বাইরে যাওয়ার সবকটা চেকপোস্টে কড়া নজরদারির পরও সোমনাথের কোনো খোঁজ খবর পাওয়া গেল না। কেসটা যখন অমীমাংসিত হিসাবে বন্ধ হওয়ার জোগাড়, ঠিক এমন সময় আচমকা একটা বিস্ময়কর তথ্য পুলিশের হাতে আসলো। কলকাতা শহর থেকে 70 কিলোমিটার দূরে হুগলি জেলার ধনিয়াখালী থানা থেকে একটা খবর আসলো কলকাতার লালবাজার থানায়। সেখানে জানানো হলো আজ থেকে 5 দিন আগে পাবলিক টয়লেট থেকে একটা লাশ উদ্ধার হয়েছে, আর সেই লাশটার কোনো আইডেন্টিটি বা পরিচয়পত্র না পাওয়ার জন্য ধনিয়াখালী হাসপাতালের মর্গে লাশটা পড়ে আছে। একবার থানার লোক এসে যেন লাশটা দেখে যায়। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নীলাঞ্জনা সরকার এবং কনস্টেবল বিকাশ ছুটলেন ধনিয়াখালী হাসপাতালে। সেখানে গিয়ে লাশটা দেখেই তারা চিনতে পারল এটা সোমনাথ মিত্রর বডি। তারপর রঘুনাথবাবু আর তার ছোট ছেলে সৌরেন্দ্রনাথকে খবর দেওয়া হলো। তারা এসে মৃতদেহ শনাক্ত করল এবং সোমনাথের নিথর দেহ নিয়ে তারা কান্নায় ভেঙে পড়ল। নীলাঞ্জনা সরকারের কপালে সেই বহু পরিচিত ভাঁজটা পড়েছে। চোয়াল শক্ত,
আর চোখের সামনে ঘুরছে একগুচ্ছ প্রশ্ন। সে কিছুতেই বুঝতে পারছে না কলকাতা শহর থেকে এত দূরে সোমনাথ এলো কিভাবে, আর কবেই বা আসলো, তার সাথে কে এসেছে, আর সঙ্গে 1 কোটি টাকাও ছিল। সেই টাকাটাই বা কোথায় গেল? তদন্ত আবার পুরো দমে চালু হলো। সোমনাথের পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে মৃত্যুর কারণ এক্সেসিভ ড্রাগ অ্যাবিউজ এবং তার জন্য সাডেন হার্ট অ্যাটাক। দেহে ইল্লিগাল ড্রাগের চিহ্ন পাওয়া গেছে। তারই বিষক্রিয়ার জন্যই তার হার্ট ব্লকেজ হয়ে মৃত্যু হয়েছে। যদিও তার সঙ্গে বেশ খানিকটা অর্থোপচিত খাবারও পাওয়া গেছে। এছাড়াও শরীরে বেশ অনেকটা পরিমাণে অ্যালকোহলও পাওয়া গেছে। মৃত্যু হয়েছে 26 তারিখ বেলা 11টা-12টার দিকে। আর এই সকালবেলায় পাবলিক টয়লেটে সোমনাথ গেল কিভাবে? আশেপাশের কেউ দেখেনি? সেই সবই পুলিশ খোঁজ খবর করতে থাকে। বডি পাওয়ার পর রঘুনাথবাবু এবং তার ছেলে সৌরেন্দ্রনাথ খুবই ভেঙে পড়ল। সোমনাথ 1 সপ্তাহ আগে মারা গেছে, সেই জন্য তাড়াতাড়ি তার সৎকারের ব্যবস্থা করা হলো। সোমনাথের বডি সংস্কারের পর রঘুনাথবাবু ও তার ছোট ছেলে সৌরেন্দ্রনাথ থানায় আসলো। আর এসেই নীলাঞ্জনা সরকারকে কাঁদতে কাঁদতে রঘুনাথবাবু বলে উঠলেন, ম্যাডাম, আমার ছেলেকে যে বা যারা মেরেছে তাদের কড়া শাস্তি চাই। আপনি যেমন করেই হোক সোমনাথের খুনিকে বের করুন। আর আমি কিছুই চাই না। কে মারল সোমনাথকে এটা আমি জানতে চাই ম্যাডাম। রঘুনাথবাবুর মনের অবস্থা বুঝতে পেরে দারোগা নীলাঞ্জনা সরকার বলে উঠলেন, আমি বুঝতে পারছি রঘুনাথবাবু আপনার মনের অবস্থা। আমরা আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি আমরা খুনিকে ধরে ফেলব। আমাদের একটু সময় দিন। ওই টাকাটাই কাল হয়েছিল সোমনাথের। আমার মন বলছে ওই টাকাটার জন্যই আজ সোমনাথকে এইভাবে খুন হতে হয়েছে। রঘুনাথবাবুর কথা শুনে কনস্টেবল বিকাশ বলে উঠল, রঘুনাথবাবু প্লিজ ভেঙে পড়বেন না। দেখুন, আমি কথা দিচ্ছি যে খুন করেছে সে নিশ্চয়ই ধরা পড়বে, আর আইনের হাতে তাকে তুলে দেওয়া হবে। আসলে সে জানে না আইনের হাত কতটা লম্বা। আপনি চিন্তা করবেন না, সে যাতে কঠোরতম শাস্তি পায় সে দায়িত্ব আমরা নিচ্ছি। সেদিক দিয়ে আমাদের ওপর ভরসা করতেই পারেন। রঘুনাথবাবু আর সৌরেন্দ্রনাথ বাড়ি ফিরে গেল। সোমনাথের খুনিকে খুঁজে বের করার জন্য নীলাঞ্জনা সরকার এবং কনস্টেবল বিকাশ ধনিয়াখালীর উদ্দেশ্যে রওনা দিল। সেখানের পুলিশের সাহায্য নিয়ে যে পাবলিক টয়লেটে সোমনাথের দেহ পাওয়া গিয়েছিল সেখানে খোঁজ খবর করতে লাগলো। সেই টয়লেটের আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই স্বভাবতই খুনিকে খুঁজে বের করতে পুলিশকে অনেকটাই বেগ পেতে হবে। টয়লেটের আশেপাশে ছোটখাটো চায়ের দোকান থেকে শুরু করে পানের দোকান, মিষ্টির দোকান, সব জায়গাতেই সবাইকে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু কেউ কিছুই বলতে পারল না। সোমনাথের কেসটা যেন আবার মাঝপথেই আটকে গেল। কোনো ক্লু না পাওয়ার জন্য পুলিশের প্রায় দিশেহারা অবস্থা। কেসটাকে আরেকবার চাগার দেওয়ার উদ্দেশ্যে দারোগা নীলাঞ্জনা সরকার এই কেসের সাথে যুক্ত সমস্ত লোকেদের ফোন লোকেশন এবং কল হিস্ট্রি আবার পুনরায় চেক করতে বসলেন। এই বিপিন ছেলেটার সঙ্গে সোমনাথ মিত্রের বন্ধুত্ব কেমন করে হলো, সেটা সত্যি আশ্চর্যের ব্যাপার। নীলাঞ্জনা ম্যাডাম বিপিনকে ফোন করে একবার দেখা করার কথা বললেন, কিন্তু বিকেল গড়িয়ে রাত হয়ে গেলেও বিপিন আর আসলো না। তারপর আবার ফোন করলে ফোন সুইচ অফ বলল। তার পিছনে গুপ্তচর আগেই লাগানো ছিল, পুলিশের এক বিশ্বস্ত চর নূর আলী, আর তার সঙ্গে আবার কনস্টেবল বিকাশ মজুমদারের বিশেষ আলাপ। তার মারফত কয়েকটা খবর পুলিশের হাতে আসলো। আসসালামু আলাইকুম স্যার, তা কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। শোন, বাজে কথা না বলে কাজের কথায় আয়। কি জানতে পারলি? তা
তো খবর আছে স্যার। বাবা, তুই দেখি সিনেমার মতো ডায়লগ দিচ্ছিস। হ্যাঁ, এখন বলবি স্যার একটা ভালো খবর একটা খারাপ খবর, কোনটা শুনবেন বলুন? কি তাই তো? না না স্যার, কি যে কন, আমাগো কাজ খবর সাপ্লাই করা। ভালো কি মন্দ সেটা তো বোঝা আপনাকে কাম। ঠিক আছে ঠিক আছে, নে এবার ঝেড়ে কাস। প্রথম খবর কান হলো গিয়া মিত্রবাড়ির ছোট বোলা, ওই কি যেন একটা নাম, যাই হোক, সে গতকাল রাতে চুপি চুপি ওই বিপিন বলে পোলাটার লগে দেখা করতে গেছিল। এদের মধ্যে কিছু একটা চলা পরামর্শ হয়েছে। তারপর আমি ছোট পোলাটার পিছু নিচ্ছিলাম, তবে সে নিজের বাসায় ফিরে যায়। তাই নাকি? একাই গেছিল? হ্যাঁ, একাই। আর আরেকটা খবর? ওই বিপিন পোলাটা তারপর কই গেছে সেটা আমার জানা নাই, তবে সে পোলা খুব একটা সুবিধের নয়। সে ঠিকানাটা দিছিল সেটাও পুলিশ করে ধরার পর থেইকা রাজার হাটের তাসের আড্ডাতেও যায় নাই। আচ্ছা ঠিক আছে, সব পাকা খবর তো? সিসি কিসে কন, এই নূর আলী আজ অব্দি ভুল খবর দিছে কখনো? হ্যাঁ বলেন দেখিনি। 1 নম্বর খবর আছে স্যার, কোনো ভুল নাই। বিপিনের দেওয়া ঠিকানা যে ভুয়ো সেটা তো জানা গেল, সাথে তার ফোন নম্বরটাও বর্তমানে আউট অফ সার্ভিস। কিন্তু সুরেন্দ্রনাথের সঙ্গে তার কি দরকার? সেও যে ধোয়া তুলসী পাতা নয় সেটা বোঝা গেল। এই অবস্থায় পুলিশের প্রথম উদ্দেশ্য হল বিপিনের খোঁজ পাওয়া। কিন্তু বিপিন কোথায়? যেখান থেকে তাকে আগের বার তোলা হয়েছিল সেখানে সে আর আসেনি। ওখানকার কেউ তার ঠিকানাও জানে না। বিপিনের দেওয়ার ঠিকানাটাও ভুয়ো, অর্থাৎ তাকে পুলিশ কোথাও খুঁজে পায় না। নীলাঞ্জনা সরকারের ভ্রুকুটিটা আরেকবার ফিরে আসে। তার নির্দেশে বিপিনের ছবি সমস্ত শহর জুড়ে ছড়িয়ে দেওয়া হয়। নিউজ পেপার থেকে শুরু করে তার ছবি লাগানো পোস্টার শহরের প্রতিটা দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়। সাথে খোঁজ দেওয়ার পুরস্কার হিসাবে কিছু অর্থের প্রতিশ্রুতিও জানানো হয়। বিকাশ, শোনো, বিপিনকে খোঁজার জন্য ডিপার্টমেন্ট থেকে ম্যাক্সিমাম এফোর্টস দেওয়া হচ্ছে। তোমার কাজ হলো সৌরেন্দ্রনাথের ওপর নজর রাখা, ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, সব কিছু তুমি নিজে খেয়াল করবে, বুঝেছ? একদম ম্যাডাম, ওই সৌরেন্দ্রনাথকে আমি দেখে নিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন। এদিকে ধনিয়াখালীর সেই পাবলিক টয়লেটের কাছে একজন পুলিশ কনস্টেবল সারাক্ষণের জন্য ভিখারির ছদ্মবেশে মোতায়েন করা হয়। এইভাবেই 2 দিন পরপর কেটে যায়। তারপর হঠাৎই ভিখারি বেশে থাকা পুলিশ কনস্টেবল একজন লোককে সঙ্গে করে ধনিয়াখালী পুলিশ স্টেশনে আসে। সেই লোকটি নিজে থেকেই বলে, স্যার, আমার নাম রাকেশ ঘোষ, আমি এই ধনিয়াখালীতে ট্যাক্সি চালাই, আমি এই লোকটাকে চিনি। রাকেশের কথা শুনে ধনিয়াখালী থানার পুলিশ লালবাজার থানার পুলিশকে খবর দিল। একজন লোক বিপিনের ছবি দেখে শনাক্ত করেছে, সে কিছু বলতে চায়, তাই আপনারা তাড়াতাড়ি আসুন। ধনিয়াখালী থানার পুলিশের কথা শুনে দারোগা নীলাঞ্জনা সরকার তাড়াতাড়ি ধনিয়াখালী থানায় পৌঁছালো। তারপর সেখানে পৌঁছে দারোগা নীলাঞ্জনা রাকেশকে জিজ্ঞাসাবাদ করল। সোমনাথের ছবি দেখালে রাকেশ সোমনাথকে চিনতে পারল। সে বলল, হ্যাঁ ম্যাডাম, এই লোকটা সাথে আরেকজন ছিল। আমারই ট্যাক্সিতে এরা দুজন সারা দিন ঘুরেছে, মদ খেয়েছে, খাবার খেয়েছে, সারা রাত ঘুরেছে। কোথা থেকে এদের দুজনকে তুলেছিলে? ম্যাডাম, স্টেশন থেকে তুলেছিলাম। প্রথমেই যখন এই সোমনাথকে আমি দেখি তখনই আমার ঠিক লাগেনি। ছেলেটি নিজের আয়ত্তে ছিল না, যেন মনে হয়েছিল ঘুমের ওষুধ খেয়ে আছে কিংবা নেশা করে আছে। আমি সে কথা ওই বিপিন বলে লোকটিকে জিজ্ঞাসা করেছিলাম,
কিন্তু সে বলল তার শরীর অসুস্থ, তাই আর কোনো কথা না বাড়িয়ে আমি গাড়িতে তুলে নিয়েছিলাম। তারপর জিজ্ঞাসা করি যে কোথায় যাবে, কিন্তু তারা কিছুই বলে না, শুধু বলে আজ সারা রাত ঘুরবে। আমি প্রথমটা রাজি হইনি, তারপর মোটা টাকা দেবে বলে আমি রাজি হয়ে গিয়েছিলাম। টাকাও আমাকে দিয়েছিল, বেশ অনেকটা। তারপর গাড়িতে উঠে এদিক ওদিক ঘোরার পর একটা মদের দোকান দেখে আমাকে গাড়ি থামাতে বলে। আমিও বিপিনের কথা মতো গাড়ি থামাই একটি মদের দোকান দেখে। তারপর বিপিন আমাকে বলেছিল 3-4টে মদের বোতল নিয়ে আসতে এবং দামি মদের বোতল এনে দিতে। টাকাও সেই দিয়েছিল, তাই তার কথা মতো আমি 3-4টে বোতল এনে বিপিনের হাতে দিয়েছিলাম। তারপরে কে খেয়েছিল ওগুলো, সেটা দেখেছিলে? না ম্যাডাম, ওটা দেখিনি। আমি তো সামনের দিকে মুখ করে গাড়ি চালাচ্ছিলাম। যদিও আমি আয়নায় দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু স্পষ্টভাবে কিছু দেখতে পাইনি। ভেতরের আলোটা বন্ধ ছিল, সেই জন্য। তারপর কি হয়? ম্যাডাম, তারপর আমাকে একটা দোকান দেখে কিছু খাবার নিয়ে আসতে বলে, তাই তখন আমি সেই মতোই খাবার এনে দিয়েছিলাম। কি খাবার ছিল? রুটি আর খাসির মাংস ছিল ম্যাডাম, সাথে 2টো জলের বোতলও এনে দিয়েছিলাম। তারপর সেগুলো কার হাতে তুমি দিয়েছিলে? আমি ওই বিপিন বলে ছেলেটির হাতেই দিয়েছিলাম। তারপর সেগুলো কি তারা দুজনেই খেয়েছিল? হ্যাঁ ম্যাডাম, বোধহয় দুজনেই খেয়েছিল। তারপর কি হলো? আমি বারে বারেই শুনতে পাচ্ছিলাম যে ওই সোমনাথ বলে ছেলেটি বারবার বলছিল যে আমি আর খাবো না, আমি আর খাবো না। কিন্তু এই বিপিন বলে ছেলেটি তাকে খাওয়ার জন্য বারে বারেই জোর করছিল। প্রথমে তো আমি কিছু বলিনি, কিন্তু বারবার ছেলেটি যখন বারণ করছিল খাবে না বলে বলছিল, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি তখন বলেছিলাম, কেন এমন করছেন? উনি তো বারে বারে বলছেন যে খাবেন না, তাহলে আপনি জোর করছেন কেন? আপনি নিজে খান না। আমার কথা শুনে তখন ওই বিপিন বলে ছেলেটি খুব রেগে যায় আর আমাকে গালাগালি দিয়ে বলে ওঠে, এই শালা, এই তোকে কিছু বলেছি? তুই আমাদের ব্যাপারে কথা বলছিস কেন? হ্যাঁ, তুই ড্রাইভারের মতন থাকবি, বুঝলি? আমাদের ব্যাপারে একদম নাক গলাবি না। আর শালা তুই পেছনে কি তাকাচ্ছিস? হ্যাঁ, সামনের দিকে ঘুরে গাড়ি চালা। হ্যাঁ, টাকা পাচ্ছিস, টাকা নিয়ে চুপচাপ থাক, বেশি কথা বলবি না একদম, বুঝলি? বেশি কথা না আমার একদম পছন্দ নয়। আমার তখনই ব্যাপারটা বেশ গণ্ডগোলের লাগে। মনে মনে ঠিকও করেছিলাম সামনে কোথাও পুলিশ দেখতে পেলে বলবো, কিন্তু বিশ্বাস করুন আমার এতটা ভয় লেগে গেছিল যে আর কিছু করতে পারিনি। গলায় আমার চাকু ধরে রেখেছিল। যখন সে বুঝতে পারে আমি ঠিক মেনে নিচ্ছি না, পুলিশকে বলে দিতে পারি, তখন সে আমাকে ছুরি দেখিয়ে ভয় দেখায়। আমার বউ বাচ্চা আছে, সংসার আছে, আমার কিছু হয়ে গেলে তাদের কে দেখবে? সেই কথা ভেবে আমি তখন চুপ হয়ে যাই, কিছুই আর বলি না। এমন করেই সকাল হয়। মাঝে 2বার সোমনাথ বমি করেছিল। সকাল হতেই সোমনাথ বাড়ি আসার কথা বারে বারেই বলতে থাকে। তখন বিপিন বলে যে ঠিক আছে, এবার বাড়ি যাবে। তখন সকাল 8টা বাজে। তারপর বিপিন আমাকে 2টো জলের বোতল আনতে বলে। আমি ওর কথা মতো জলের বোতল এনে দিই। তারপর আমি দেখিনি, কিন্তু সেই জলটা খাওয়ার পর সোমনাথ একেবারেই চুপ হয়ে যায়। তখন আমার বেশ সন্দেহ হয়। আমি তখন বিপিনকে বলি, আপনি কি করলেন যে ছেলেটি চুপ হয়ে গেল? বলুন, কি করলেন? তখন বিপিন বলে যে ও ঘুমিয়ে পড়েছে, এক্ষুনি উঠে যাবে। আরে 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 তুমি গাড়ি চালাও। তারপর আমি গাড়ি চালাতে থাকি। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর হঠাৎ করেই সোমনাথ ঘুম থেকে উঠে বলে তার নাকি খুব জোরে টয়লেট পেয়েছে, তাড়াতাড়ি গাড়ি থামাতে বলে। আমি তখন গাড়ি থামাই। বিপিন আর সোমনাথ দুজনে তখন গাড়ি থেকে নেমে যায়। তারপর সেখানে পাবলিক টয়লেটে ওরা যায়।
আমি গাড়িতেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করি, কিন্তু সেখান থেকে তারা আর ফিরে আসে না। না বিপিন ফিরে আসে, না সোমনাথ ফিরে আসে। তারপর আমি গাড়ি থেকে নেমে এদিক ওদিক দেখি, কিন্তু তাদের আর দেখতে পাই না। আমি আশেপাশে জিজ্ঞাসা পর্যন্ত করি, কিন্তু কেউই কিছু বলতে পারে না। তারপর আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন তারা ফিরে আসে না, তখন আমি বাড়ি চলে আসি। তারপর আর কোনোদিন বিপিনের সাথে দেখা হয়নি? না ম্যাডাম, হয়নি। আর কোনো দিনই আমি বিপিনকে দেখতে পাইনি। তবে আজ 2 দিন আগে বিপিনের ছবির পোস্টার আমি দেয়ালে দেখতে পাই। আমি তখনই পুলিশের কাছে আসবো ভেবেছিলাম, কিন্তু মনে আবার একটু ভয়ও হয়েছিল। তবে আজ 2 দিন পর অনেকটা সাহস সঞ্চয় করে থানায় এসেছি। আচ্ছা, বেশ, ঠিক আছে। ম্যাডাম, আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ, বলো। প্লিজ ম্যাডাম, আমার নামটা কোথাও প্রকাশ করবেন না, তাহলে আমার বিপদ হতে পারে। ঘরে বউ বাচ্চা আছে, আমার কিছু হয়ে গেলে তাদের দেখার মতো আর কেউ নেই। প্লিজ ম্যাডাম, এটা আমার অনুরোধ বলতে পারেন, এটা একটু রাখবেন। রাকেশের কথা শুনে দারোগা নীলাঞ্জনা রাকেশের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, তোমার কথা আমাদের মনে থাকবে রাকেশ। তুমি যে তোমার প্রাণের মায়া ত্যাগ করে পুলিশকে সাহায্য করছো, এটাই অনেক। এটাই তো অনেক মানুষ করে না। তাই তোমার নামটা আমরা গোপনে রাখব, এ বিষয়ে ভরসা রাখতে পারো। তবে আর একটা কথা, বিপিনের ব্যাপারে কোনো রকম কোনো কথা জানতে পারলে সঙ্গে সঙ্গে তুমি থানায় এসে খবর দেবে, ঠিক আছে তো? হ্যাঁ ম্যাডাম, আমি আমার দিক থেকে আপনাদের যথাসাধ্য সাহায্য করব। আজ তাহলে আমি আসি ম্যাডাম। হ্যাঁ, এসো। সাবধানে থেকো রাকেশ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা সাহায্য করার জন্য। না না, ঠিক আছে, সে কোনো ব্যাপার না। এটা তো আমাদের কর্তব্য। আমরা যদি আপনাদের সাহায্য না করি, তাহলে আপনারা আমাদের সাহায্য কিভাবে করবেন? ঠিক আছে, তুমি এখন সাবধানে বাড়ি যাও। এরপর রাকেশ বাড়ি ফিরে গেল। ওদিকে ভেতরে ভেতরে বিপিনের ব্যাপারে সব রকম তদন্ত চলতে থাকে। রঘুনাথবাবু মাঝে একবার থানায় এসেছিলেন ছেলের খুনি ধরা পড়েছে কিনা তা জানতে। নীলাঞ্জনা ম্যাডাম জানিয়েছেন বিপিনকে খোঁজার কাজ চলছে। খুব তাড়াতাড়ি বিপিনের ব্যাপারে পুলিশ জানতে পারবে। ততদিন যেন রঘুনাথবাবু পুলিশের ওপর ভরসা রাখেন। পুলিশের ওপর ভরসা রাখা ছাড়া রঘুনাথবাবুর আর কী বা করার আছে? নিজের জলজ্যান্ত ছেলেটাকে তিনি হারিয়েছেন, আর তার হারাবার কিছুই নেই। তাই তিনি আর কোনো কথা না বলে বাড়ি ফিরে গেছেন। বিপিনের আর কোনো খোঁজখবর পুলিশের হাতে আসলো না। রাতারাতি এইভাবে একটা লোক কিভাবে উধাও হয়ে যেতে পারে সেটাই পুলিশ বুঝতে পারছে না। এই ব্যাপারে দারোগা নীলাঞ্জনা বেশ হতাশ হয়ে পড়েছেন। চারিদিকে যেন অন্ধকার, কোথা থেকেও যেন এক টুকরো আলোর সন্ধান পুলিশ পাচ্ছে না। এইভাবে আরও 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু বিপিনের কোনো খোঁজখবর পুলিশের হাতে আসে না। রঘুনাথবাবু নিজের ছেলের খুনি যে ধরা পড়বে সেই আশাও প্রায় ছেড়ে দিয়েছেন। ঠিক এমন সময় একটা অদ্ভুত খবর নিয়ে কনস্টেবল বিকাশ মজুমদারের আবির্ভাব হয়। সেদিন অনেক রাতের দিকে থানায় বসে নীলাঞ্জনা ম্যাডাম কেসটা ভালো করে পড়ছিলেন। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। বিকাশ ফোন করেছে। হ্যাঁ বিকাশ, বলো। ম্যাডাম, মনে হচ্ছে কেস সলভড। নীলাঞ্জনা সরকার নিজের চেয়ারের হাতলটা খামচে ধরে সোজা হয়ে বসলেন। আপনি আমাকে সৌরেন্দ্রনাথ মিত্রের উপর নজর রাখতে বলেছিলেন, মনে আছে তো? বিগত 1 সপ্তাহ ধরে আমি ওর পেছনে ছায়ার মতো লেগেছিলাম। এতদিন তেমন কিছু সন্দেহজনক দেখিনি, কিন্তু আজ রাতে হঠাৎ করে ও বাড়ি থেকে বেরোয়। আমিও ওর পিছু নিই। হলদিঘাটার কাছে একটা বন্ধ গোডাউন আছে, সেখানে পৌঁছে দেখি ও একটা লোকের সঙ্গে দেখা করলো। 5 মিনিটের মধ্যে আবার ফিরেও এলো। তুমি এখন কোথায়? ওর পিছু নিচ্ছ তো? না ম্যাডাম, আমি ওই অন্য লোকটার পিছু নিয়েছি।
হোয়াট? কেন? সৌরেন্দ্রনাথ তো হাত ফসকে বেরিয়ে যাবে। না ম্যাডাম, আমার বিশ্বাস সৌরেন্দ্রনাথ ওর বাড়িতেই ফিরে যাবে। ওর যা দরকার ছিল সেটা ও পেয়ে গেছে। আমার চিন্তা ওই অন্য লোকটাকে নিয়ে ম্যাডাম। আমার ধারণা ওকে যদি এখন ছেড়ে দিই, ওর খোঁজ আর আপনি পাবেন না। এই ম্যাডাম, আমি ওর পিছু নিচ্ছি। ও বাইক স্টার্ট করছে, আমিও বাইকে ওর পিছু নিচ্ছি। বাকি কথা আপনাকে পরে বুঝিয়ে বলবো। মানে লোকটা কে? বিপিন ম্যাডাম, আমার মনে হচ্ছে ওর হাওড়া স্টেশনের দিকেই যাচ্ছে। মনে হচ্ছে শহর ছেড়ে পালাতে চাইছে। আপনি একটা কাজ করুন, আপনি ফোর্স দিয়ে চলে আসুন, আমি ওর পিছু নিচ্ছি। আমি একটা কোনো ব্যবস্থা করছি, তুমি কিন্তু ওর পিছনেই থাকবে, চোখের আড়াল হতে দেবে না। ফোন রেখে দারোগা নীলাঞ্জনা সরকার লালবাজার থানার ডিএম প্রভাত রঞ্জন হালদারকে সবটা বললেন। তারপর ওনার অনুমতি নিয়েই নিজে এবং আরও 5-6 জন পুলিশের টিমকে নিয়ে হাওড়া স্টেশনের দিকে রওনা দিলেন। রাজ্য পুলিশের কর্ম নিপুণতা এবং রেল পুলিশের সাহায্যে শেষ পর্যন্ত বিপিন হাতে নাতে ধরা পড়ল। তবে তার জন্য আসল কৃতিত্ব যে কনস্টেবল বিকাশ মজুমদারের, সেটা আর কেউ জানুক বা না জানুক, নীলাঞ্জনা ম্যাডাম খুব ভালো করেই জানেন। বিপিনকে থানায় ধরে নিয়ে আসা হলো, আর তারপর চলল পুলিশের স্পেশাল ট্রিটমেন্ট। বিপিন প্রথমটায় মৌনতা অবলম্বন করার চেষ্টা করলেও পুলিশের লাঠির সামনে মৌনতা তাকে ভাঙতেই হলো। বিকাশ, আমার মনে হচ্ছে এই ছেলেটা এমনিতে কথা শুনবে না। পুলিশের 3rd ডিগ্রি ট্রিটমেন্ট চালু করতে হবে। নাও, শুভ কাজে দেরি করে লাভ নেই, শুরু করো। এই কথা শুনে নীলাঞ্জনা ম্যাডাম বাইরে বেরিয়ে গেলেন, আর তখন কনস্টেবল বিকাশ বলে উঠলেন, বাচ্চা মুখ খুলবি? হ্যাঁ, এটা তোর তক্তা গরম করে দেবো। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বেঁকাতে হয়, না না বেঁকাবো কেন, সালা ভেঙেই দেবো। এটা আমার খুব ভালোভাবেই জানা আছে। দীর্ঘ 2 ঘন্টা পুলিশের অকথ্য মারের পরেও যখন বিপিন মুখ খুলল না, তখন নীলাঞ্জনা দেবী তার মোক্ষম চালটা চাললেন। রিভলভারের বাটটা বিপিনের মাথায় ঠেকিয়ে বললেন, শোন, তুই যে ইল্লিগাল ড্রাগের ব্যবসা করিস সেটা আমরা আগে থেকেই জানি, আর এটাও জানি মিত্রবাড়ির 2 ছেলেকেই তুই ড্রাগ সাপ্লাই করিস। এতক্ষণে বিপিনের চোখে মুখে একটা অবাক চাহনি ফুটে উঠেছে। শোন, সুতরাং তোর ড্রাগের ব্যবসার ব্যাপারে আমরা সবই জানি। মিত্রবাড়ির 2 ছেলে যে তোর কাস্টমার ছিল সেটাও আমরা জানি। লাস্ট 1 সপ্তাহ ধরে আমি সৌরেন্দ্রনাথের পিছনে ছায়ার মতো লেগেছিলাম। 1 সপ্তাহ আগে তোর থেকে ও লুকিয়ে ড্রাগ কিনেছিল, তারপর 1 সপ্তাহের খোরাক ফুরিয়ে গেল, আর আজকে রাতে আবার তোর কাছে গেছিল সেই ড্রাগ কিনতে। ড্রাগের নেশা বড় সাংঘাতিক। তাহলে বুঝতে পারছিস তো, তোকে নার্কোটিক্সের কেস দিয়ে ভেতরে ঢোকাতে আমার একটুও কষ্ট করতে হবে না। সুতরাং যা যা ঘটেছে চুপচাপ উগড়ে দে, আমাকে যেন আর একবারও বলতে না হয়। শেষ অবধি মৌনতা ভঙ্গ করে সে বলল, বলছি ম্যাডাম, বলছি সব বলছি। সৌরেন্দ্রনাথ আমাকে ব্ল্যাকমেল করে আজকে ডেকে এনেছিল। আমি ওকে আর ড্রাগ সাপ্লাই করতে চাইনি। শালা বলল ড্রাগ না দিলে ও পুলিশকে সব জানিয়ে দেবে। অনেক জ্বালিয়েছিস, আর কোনো আজে বাজে কথা না। নাকি কান্না না কেঁদে একবারে মূল কথা বলবি। বল, শুরু কর তোর কথা। সেদিন আমি সোমনাথকে সাথে নিয়েই লটারির টাকা তুলেছিলাম। তারপর সোমনাথ আমাকে জানিয়েছিল এরপর বাড়ি ফিরে যাবে। যদিও ধার দেনায় বেশ অনেক টাকায় আমি ডুবেছিলাম। কাজকর্ম কোনো কিছুই ছিল না। পেটের দায়ে টুকটাক কাজ করে বেড়াই। তাই সেই মুহূর্তে আমার মাথায় একটা বুদ্ধি আসে। ভেবেছিলাম
সোমনাথের টাকাগুলো চুরি করে নেব। কিন্তু 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 তারপর ভাবি চুরি করলে তো ধরা পড়ে যাব, তাই 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 খুন করতে হবে। টাকার লোভে আমার তখন বিচার বুদ্ধি লোভ পায়, কিন্তু তখন আমি ভাবি যে আমার ফোনটা আমার সাথে আছে, এই নাম্বার ধরে পুলিশ আমার কাছে পৌঁছে যেতে পারে। তাই তখন আমি সোমনাথকে বলি যে, সোমনাথ, আমার একটা কাজ এসে পড়েছে, তাই আমি একটু আসছি, কিন্তু পার্টি চাই বস। এত টাকার লটারি পেয়েছিস, পার্টি তো দিতেই হবে। আমার কথায় সোমনাথ হেসে ফেলেছিল আর বলেছিল, ঠিক আছে, পার্টি হবে, চল কোনো রেস্টুরেন্ট দেখে জম্পেশ করে ভালো খাওয়া দাওয়া করি। সকাল থেকে কিচ্ছু খাইনি। তার কথায় আমি বলেছিলাম, তুই সামনের চায়ের দোকানটা একটু অপেক্ষা কর, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। তারপর আমি আমার ফোনটা তাসের আড্ডার এক বন্ধুকে দিয়েছিলাম, বলেছিলাম আজকের জন্য তোর কাছে রাখ, কাল সকালে এসে নিয়ে যাব। আমি জানতাম সে কাজের জন্য বাইরে যাবে, আমাকে সে কথা জানিয়েছিল। আমি রাজি হয়েছিলাম। তারপর আমার কথা মতো সে আমার ফোন নিয়ে চলে যায়। আসলে ওখানে সবাই আমার কথা মেনে চলে, ওদের ড্রাগ সাপ্লাই করি তো, তাই। আর তারপর আমি ফিরে আসি সোমনাথের কাছে, বোতলে হালকা ডোজের ড্রাগস মিশিয়ে সেই জল খাইয়ে দিই সোমনাথকে। তারপর সোমনাথ অজ্ঞান হয়ে যায়। আমি গাড়ি ভাড়া করে ধনিয়াখালীর কাছে বেলমুড়ি স্টেশনে পৌঁছাই। সেখান থেকে ট্যাক্সি ধরে ধনিয়াখালী ঘুরেছিলাম। আমি সোমনাথকে প্রায় অজ্ঞান করে রাখি। ঠিক কতটা ডোজের ড্রাগ ব্যবহার করলে মানুষকে অজ্ঞান করে রাখা যায় সেটা আমার ভালোই জানা আছে। সোমনাথকে তারপর অবশ্য খাবারও খাইয়েছিলাম। আমি ওর ফোন তার আগেই বন্ধ করে দিয়েছিলাম। সকালে ঘুম ভাঙার পর সোমনাথ বাড়ি আসার কথা বলে। তখন আমি ওকে জলের সাথে কড়া ডোজের ড্রাগ মিশিয়ে খাইয়ে দিই। সেটা খাওয়ার সাথে সাথেই ওর শরীর খারাপ করে, সেটা আমি ভালোভাবেই জানতাম। বেশি মাত্রায় ড্রাগের ওভারডোজ হয়ে গেলে হঠাৎ হার্ট ব্লক হয়ে মানুষ মারা যায়। আমি ওকে বলি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে যেতে। আমার কথা মতো সে বাথরুমেও যায়, কিন্তু সেখানেই হার্ট ব্লকেজ হয়েও মারা যায়। এটা দারুণ প্ল্যান। পুলিশকে পর্যন্ত নাকানি চুবানি খাইয়েছিস তুই, কিন্তু আফসোস তোর এত বুদ্ধি তুই ভালো কাজে না লাগিয়ে মানুষের ক্ষতির কাজে লাগিয়েছিস। আমি আদালতের কাছে তোর কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন হয় এই আবেদন করব। আর টাকাগুলো কি করলি? টাকাগুলো ম্যাডাম আমি হলদিঘাটার গোডাউনের মাটির নিচে পুঁতে রেখেছি। এতদিন আমি ওখানেই লুকিয়েছিলাম। বিপিনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। তার বিরুদ্ধে যেভাবে প্রমাণ সাজানো হয়েছে, স্বয়ং ভগবানও তাকে উদ্ধার করতে পারবে না। ফাঁসি তার অনিবার্য। সৌরেন্দ্রনাথকে রিহাবে ভর্তি করা হয়। বিগত 1 বছর সে ওখানেই আছে। লটারিতে যে 1 কোটি টাকা মাটি খুঁড়ে বের করা হয়েছে, সেটা সরকারি অনুদানে জমা পড়েছে। পুরো ঘটনায় রঘুনাথবাবু বেশ ভেঙে পড়েছেন।
তিনি এখন বৃদ্ধ যক্ষের মতো শতাব্দী প্রাচীন মিত্রবাড়ি আগলে একাই বসবাস করছেন। আপনারা শুনছেন দারোগার ডায়েরির নিবেদনে প্রথমবার মৌ রুইদাসের কলমে দারোগা নীলাঞ্জনা সরকারের গল্প মিত্রবাড়িতে খুন। আপনাদের এই নতুন দারোগার গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দারোগা নীলাঞ্জনা সরকারের চরিত্রে সহেলি, কনস্টেবল বিকাশ মজুমদারের চরিত্রে দেবায়ন, নূর আলীর চরিত্রে বুবাই, রঘুনাথ মিত্র রূপঙ্কর, সোমনাথ মিত্র সুনেত্র, সৌরেন্দ্রনাথ মিত্র জয়দীপ, বিপিন দেবনাথ স্বর্ণাভ, চিন্টু জয়দীপ, রাকেশ ঘোষ এবং ধনিয়াখালী থানার পুলিশের চরিত্রে বোধিসত্ত্ব। ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর দারোগার ডায়েরি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। ধন্যবাদ।